শুধু দর্শক মণ্ডলী, আমি ডাক্তার বি এম আতিকুজ্জামান ফ্লোরিডার অরল্যান্ডো থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। গত কয়েকদিন ধরে প্রতিদিন আপনাদের সামনে করোনা ভাইরাস এবং করোনা মহামারী নিয়ে আমরা বিভিন্ন দিক দিয়ে বিশেষজ্ঞদের আলোচনা তুলে ধরেছি আপনাদের কাছে। আজকের পরিপ্রেক্ষী একটু আলাদা। আপনারা জানেন যে ইংল্যান্ডে এই মহামারী খুব ব্যাপক আকার ধারণ করেছিল এবং এখনো সেটির বাইরে তারা সম্পূর্ণভাবে যেতে পারেনি। ইংল্যান্ডে বাংলাদেশি একটা বড় অংশ বাস করে, বাংলাদেশি অধিবাসীদের। আজকে আমাদের সাথে যোগদান দেবেন ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া। ডাক্তার জাকারিয়া একজন চিকিৎসা বিজ্ঞানী, কিন্তু জাকারিয়ার একটা বৈশিষ্ট্য, সে ন্যাশনাল হেলথ সার্ভিস ইংল্যান্ডে যেটা আছে NHS, সেটির নীতি নির্ধারক মহলে কাজ করে এবং যেহেতু নীতি নির্ধারণায় সে সংশ্লিষ্ট, সে আমাদেরকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে কোভিড মহামারী ইংল্যান্ডে কি হলো বা এখন কেমন আছে সে সম্পর্কে বলতে পারবে। প্রথমে আমি ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়াকে ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে যেটা জানতে চাই সেটা হলো, এখন ইউকে বা ইংল্যান্ডের কোভিড পরিস্থিতির একটু সামান্য বর্ণনা যদি আপনি দেন, এবং তার সাথে যেটা আপনার কাছে জানতে চাই যে যেহেতু আপনি নীতি নির্ধারক একটা মহলের সাথে সংযুক্ত, ইংল্যান্ডে কেন আমি বলবো যে মহামারীটা প্রথমে তারা সম্পূর্ণভাবে দমন করতে ব্যর্থ হয়েছে এবং এর পিছনে কি কারণ থাকতে পারে, এবং সেখান থেকে বাংলাদেশের কি শেখার আছে, এই জিনিসটি যদি আপনি একটু আলোকপাত করেন আমাদেরকে। ধন্যবাদ আবার আপনাকে এই প্রশ্ন করার জন্য। ইংল্যান্ড যখন আমরা বলছি, ইউকে তে যুক্তরাজ্যের 4টা দেশ আসলে ডিভলভড হেলথ সার্ভিস এখানে কাজ করে। 4টা দেশের মধ্যে ইংল্যান্ড সবচেয়ে বড়। অন্যান্য দেশগুলো যেমন স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস, তাদের নিজেদের কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে। ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা আলাদাভাবে কাজ করে, যদিও ইউকে বলতে, যুক্তরাজ্য বলতে পুরোটাকেই বোঝায়। তো আমি দুই একটা স্লাইড বানিয়েছি যেখানে স্ট্যাটিস্টিক্স গুলো রয়েছে, সেখানে পুরো যুক্তরাজ্যের চিত্রটি তুলে ধরা হয়েছে। যদিও ইংল্যান্ড, এখানে বলা যায় 90% অধিবাসী ইংল্যান্ডে থাকে, অর্থাৎ 66 মিলিয়ন পপুলেশনের মধ্যে ইংল্যান্ডে প্রায় 60 মিলিয়ন মানুষ বসবাস করে। সুতরাং আমি যদি আমার স্লাইডের দিকে যাই, আমি স্লাইড শেয়ার করতে পারি। টোটাল আজ পর্যন্ত ইউকেতে মৃত্যু সংখ্যা 30,615, আর যে মোট টেস্ট করা হয়েছে করোনা ভাইরাসের, যে রোগীদেরকে টেস্ট করা হয়েছে, সেই টেস্টের পরিমাণ 15 লক্ষ বা 1.5 মিলিয়ন। আর এর মধ্যে 2,06,000 মানুষের এই করোনা ভাইরাসের টেস্ট পজিটিভ এসছে। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা আপনি করলেন, যে কেন ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে এই করোনা ভাইরাসের মহামারীটি এত ভয়াবহ রূপ নিল। তো এটা আসলে বিশদ আলোচনা। এটার ভিতরে কিছুটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়া যেতে পারে, আর কিছুটা হয়তো বা বেশিরভাগই রাজনৈতিক ব্যাখ্যা। আসলে যখন সোয়াইন ফ্লু হয়, তখন সোয়াইন ফ্লুতে 2009 সালে সারা পৃথিবীতেই একটি আলোচনা ঝড় তোলে এবং ব্রিটেনে কিন্তু আশঙ্কা করা হয়েছিল যে এখানেও আসবে সেটি, কিন্তু দেখা গেল যে 5 লাখ মানুষ এফেক্টেড হয়েছিল, কিন্তু মাত্র 138 জন মারা গিয়েছিল সে সময়। আর এর আগে 2002 এবং 2003, 2004 সালে এই সময়টাতে আরেকটা ভাইরাস, যেটা সার্স ভাইরাস নামে পরিচিত, এই সার্স ভাইরাসের আক্রমণ কিন্তু হয়েছিল চায়না থেকে, চীন থেকে এসেছিল। এবং তখন এই সার্স বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, সেটাও কিন্তু একটা করোনা ভাইরাস ফ্যামিলির কয়েকটা ভাইরাস দিয়ে ওই ভাইরাস আক্রমণ হয়েছিল এবং নিউমোনিয়া হয়ে এখনো যেমন অবস্থা, সেই অবস্থারই একটা সৃষ্টি হয়েছিল। দুটো এপিডেমিকের সময় বা আউটব্রেক যেটা হয়েছিল, তার সময় কিন্তু ব্রিটেনে খুব একটা এফেক্টেড হয়নি। তো সরকারের ধারণা ছিল যে এবারও হয়তো বা একই রকম হবে। 2002-03 সালের যে সার্স ভাইরাস আর 2009 সালের যে সোয়াইন ফ্লু ভাইরাস, এই দুটো ভাইরাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে মনে করা হচ্ছিল, পর্যবেক্ষকদের ধারণা ছিল হয়তো ব্রিটেনে সেই ধরনের আক্রমণ হবে না। সেটা সরকারের যারা নীতি নির্ধারণী মহলে কাজ করেন, যদিও এখানকার এপিডেমিওলজিস্ট এবং পাবলিক হেলথের এক্সপার্টরা বলছিল যে এই ভাইরাসটা একটু ভিন্ন প্রকৃতির, এবং চায়নাতে যে মৃত্যু হার হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে
এর ভিরুলেন্স পাওয়ার বা এটা অন্য ধরনের একটা ভাইরাস। এটার যেভাবে পরিবর্তন ঘটেছে আপনি জানেন যে এই ভাইরাসটা সাধারণত অ্যানিমাল শ্রেণীর ভেটেরিনারিদের ডাক্তাররা এই সম্বন্ধে ভালো জানেন। তারা এই রোগটি সাধারণত হয়ে থাকে পশু পাখির এই রোগটা হয়ে থাকে সাধারণত। সেখান থেকে এটা মিউটেট হয়ে মানুষের মধ্যে মানব শরীরে প্রবেশ করেছে এবং সেটা ভিরুলেন্স পাওয়ার অনেক বেশি। তো এটা একটা ধারণা ছিল। দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য অনেক কারণ রয়েছে। তার মধ্যে দেখা যায় যে এখানকার পত্রপত্রিকা এবং পর্যবেক্ষকরা বলছে যে ব্রিটেনে আপনি জানেন যে ব্রেক্সিট নিয়ে সরকার খুব মাথা ঘামাচ্ছিল তখন, এবং তার আসলে এই দিকে সময় দেবার তার প্রথম দিকে এটাকে খুব একটা পাত্তা দেয় নাই বলা যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে ব্রিটেনের সবচেয়ে বড় শহর লন্ডনে কিন্তু ব্যাডলি হিট হয়, কারণ লন্ডনে দেখা যায় যে মোবাইল পপুলেশন অথবা বেশিরভাগ বাইরের দেশ থেকে মানুষ আসে। এখানে 5টা ছোট বড় মিলে এয়ারপোর্ট রয়েছে। সেখানে সবচেয়ে বড় হিথ্রো এবং গ্যাটউইক, এই সমস্ত এয়ারপোর্ট দিয়ে গত 3 মাসে প্রায় 18 মিলিয়ন মানুষ এই দেশে প্রবেশ করেছে। তো তাদেরকে কিন্তু ওভাবে ভ্যাটিং করা হয়নি বা চেক করা হয়নি বা কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি। সরকারের মহল থেকে বলা হচ্ছিল যে এত বড় ধরনের কোয়ারেন্টাইন প্রজেক্ট করা সরকারের পক্ষে সম্ভব না, এই কন্ট্রোলটা করা। এবং তারা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করার পর সেটা কিন্তু মনে করেন যে সেই ধরনের কোনো ধরনের পদক্ষেপ আসলে গ্রহণ করেন নাই। তাছাড়াও অন্যান্য আরো কতগুলো কারণ রয়েছে, যেমন প্রথম দিকে টেস্টিং ফ্যাসিলিটি ছিল না। সরকার মনে করেছিল যে শুধু বাংলাদেশের সাথে অনেকটা মিল রয়েছে এই জায়গাটায়, যে সরকার মনে করেছিল যে পাবলিক হেলথের যে সমস্ত গবেষণাগার বা ল্যাবরেটরি রয়েছে সেখানে শুধু টেস্ট হবে, সেখানে অন্যান্য প্রতিষ্ঠান যোগ করার দরকার নেই। কিন্তু পরে দেখা গেল যে টেস্টিং ফ্যাসিলিটি খুবই অপ্রতুল, এবং এই টেস্টিং ফ্যাসিলিটি বাড়ানোর জন্য এনএইচএস হসপিটাল এবং ইউনিভার্সিটি ল্যাব এবং অন্যান্য প্রাইভেট সেক্টরকে পরবর্তীতে যোগ করা হয়। আপনি জানেন এখন ব্রিটেনে প্রতিদিন 1 লক্ষর বেশি টেস্ট করার টার্গেট রয়েছে, যেটা নাকি প্রথম দিকে মাত্র 5 থেকে 10,000 টেস্ট করা হচ্ছিল। সো টেস্টিং ফ্যাসিলিটি খুবই কম ছিল প্রথম দিকে, সে অনুযায়ী আমরা খুব পিছনে ছিলাম। অন্যান্য আরো কারণের ভিতরে দেখা যায় যে আমাদের লকডাউন ফ্যাসিলিটি, যেটা এখানে শুরু হয়েছিল 23rd of March, তো তার অনেক আগে আসলে এই ভাইরাস কিন্তু এখানে ছড়ানো শুরু করে, এবং দেখা যায় প্রথম যে কেস এখানে ডিটেক্ট হয় এটা 31st of January। সে সময় 2জন চাইনিজের শরীরে এই ভাইরাস পাওয়া যায় এখানে। তারপরে কিন্তু এটা সরকারি মহল থেকে তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা না নিয়ে অনেকখানি সময় ব্যয় করা হয়, এবং এই সময়টা ভিতরে এই ভাইরাসটা এখানে ছড়িয়ে পড়ে। তো কমিউনিটি ট্রান্সমিশন তখন দেখা যায় যে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়। ফেব্রুয়ারি 28 ফার্স্ট এই দেশে প্রথম মানুষের ভিতরে কমিউনিটি ট্রান্সমিশনের প্রাদুর্ভাব দেখা যায়। এইগুলো কারণ ছিল। আর আরেকটা বড় কারণ ছিল যে এনএইচএস কিন্তু ওইভাবে প্রিপেয়ার ছিল না, কারণ 2008-এর যে অর্থনৈতিক বিপর্যয়ের পরে সরকার স্বাস্থ্য খাতে বিশেষ করে পাবলিক হেলথে যে ইনভেস্টমেন্ট সেটা অনেক কমিয়ে দিয়েছিল, যার ফলে ল্যাবরেটরি ফ্যাসিলিটিস এবং টেস্টিং ফ্যাসিলিটিস ওইভাবে ছিল না। আইসিইউ বেডস এবং ভেন্টিলেটরস ওগুলোর জন্য সরকার প্রথম দিকে খুব তাড়াহুড়া করে এই ভেন্টিলেটর এবং আইসিইউ বেড এবং নাইটিঙ্গেল হসপিটাল নামে এটার ক্যাপাসিটি বাড়ানোর জন্য তোড়জোড় চালায়, কিন্তু সেভাবে টেস্টিং ফ্যাসিলিটি বাড়ানোর তোড়জোড় চলে না। এগুলো অনেক কারণ রয়েছে। আর পাশাপাশি দেখা যায় যে সরকার প্রথম দিকে, যেহেতু এটা সব দেশের জন্য প্রযোজ্য, কোনো চিকিৎসা ট্রিটমেন্ট স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। আপনি জানেন যে এটার কোনো বিশেষ স্পেসিফিক, শুধুমাত্র সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, এবং কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত তৈরি হয় নাই। সুতরাং সেই ক্ষেত্রে রোগটা যদি হয়ে যায় তাহলে সেটা প্রতিকারেরও কোনো ব্যবস্থা, সেই জিনিস কিন্তু সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, শুধু যুক্তরাজ্যের জন্য নয়। তো আমার মনে হয় বাংলাদেশের সাথে যদি আমি মিল খুঁজতে থাকি তাহলে দেখা যায় বাংলাদেশ সরকার কিন্তু প্রথম দিকে ওই পাবলিক হেলথ ল্যাবরেটরিতে কাজ করার জন্য প্রথমে চেষ্টা তদবির শুরু করে, পরবর্তীতে অন্যান্য পিসিআর ল্যাব তৈরি করে, যেমন অন্যান্য হাসপাতালেও ব্যবস্থাপনা তৈরি হয়, এবং প্রাইভেট সেক্টরকে এখনো মনে হয় যোগ করা হয়নি। তো আমার মনে হয় যদি লেসন যদি লার্ন করতে হয়, এখান থেকে যদি শিক্ষা নিতে হয়, তাহলে টেস্টিং ফ্যাসিলিটি অনেক বাড়াতে হবে। বর্তমানে বিভিন্ন দেশের প্রজেকশন অনুযায়ী যেসব দেশে 7 to 9% টেস্টিং হয়েছে পুরো পপুলেশনের, তাদের মৃত্যু হার এবং তাদের যে কোয়ারেন্টাইন টেস্টিং ফ্যাসিলিটিতে পজিটিভ হলে তাদেরকে সরিয়ে নেওয়া হয়, এবং সরিয়ে নেওয়ার ফলশ্রুতিতে তাদের কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেকটা কমে যায়। ইউকের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করতে চাই এখানে। আপনি দ্বিতীয় যে স্লাইডটা রয়েছে সেখানে দেখবেন যে
বয়সানুপাতিকভাবে মানুষের মৃত্যু হার কিন্তু ভেরি করে। এখানে যে স্টাডিটা গতকালকে বেরিয়েছে এখান থেকে, সেখানে দেখাচ্ছে যে যাদের বয়স 75 বছরের নিচে তাদের কিন্তু মৃত্যু হার মাত্র 4। 1 লাখ লোকের মধ্যে মাত্র 4 জন মানুষ মারা যাচ্ছে। আর যাদের বয়স 75 থেকে 84 বছর বয়স, তাদের মধ্যে মারা যাচ্ছে 75 জন প্রতি 1 লক্ষে। আর যাদের বয়স 85 থেকে বেশি, তাদের কিন্তু মৃত্যু হার অনেক বেশি, 242 জন। তো এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের দেশে যেহেতু বেশিরভাগ জনসংখ্যা নবীন বা প্রবীণ মানুষের সংখ্যা যাদের বয়স 75-এর উপরে, সে ধরনের মানুষের সংখ্যা কিন্তু কম। সেই ক্ষেত্রে একটা আশার বাণী হচ্ছে বাংলাদেশের মৃত্যু হার কম হওয়ার কথা। আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো যে করোনাতে আক্রান্ত হওয়ার পর 90% মানুষের কিন্তু হাসপাতালে যাওয়ার দরকার হয় না। সুতরাং স্পন্টেনিয়াস রিকভারি যেটা, এটা কিন্তু আশা করা যেতে পারে। এই স্পন্টেনিয়াস রিকভারির বাইরে যারা 5 থেকে 10% মানুষ যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়ার প্রয়োজন, তাদের ক্ষেত্রে বলবো যে আসলে হাসপাতালে স্পেসিফিক চিকিৎসা এখনো পর্যন্ত কিন্তু ওইভাবে বাংলাদেশে কোনো দেশে ওইভাবে শুরু হয়নি। কিছু ট্রায়াল হয়েছে বিভিন্ন ঔষধের, আপনি হয়তো জানেন রেমডেসিভির ওষুধ অথবা অন্যান্য ওষুধের কিছু ট্রায়াল হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু খুব বেশি আশাপ্রদ সেখানে বলা হচ্ছে না যে মৃত্যু কমাবে, বলা হচ্ছে যে সিমটম কন্ট্রোলের ক্ষেত্রে কিছু দিন, হয়তো কোনো কোনো সময় ভালো হতে 15 দিন লাগে, সেখানে 11 দিন লাগবে। অর্থাৎ 30% রিডাকশন হচ্ছে, যে সিমটমটা রিডাকশন হচ্ছে, কিন্তু মৃত্যু ঝুঁকি কমাবে এমন কথা বলা হচ্ছে না। সুতরাং এই স্লাইড থেকে আমরা দেখতে পাচ্ছি যে বয়সটা একটা বিরাট ফ্যাক্টর। বয়স যদি কম থাকে তাহলে মৃত্যু ঝুঁকিটা কম। আর আরেকটা জিনিস আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখাতে পারি, সেটা হচ্ছে যে আসলে লকডাউন হওয়ার পরে ইউকে তে কি ধরনের মানুষের এক্সপিরিয়েন্স ছিল, এই স্লাইডটা থেকে বোঝা যাচ্ছে। এটা এখানকার ওএনএস বলে, অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স, এই অফিস থেকে নেয়া। সেটা বিবরণ অনুযায়ী দেখা যাচ্ছে যে 82% মানুষ ঘরের ভিতরে ছিল, তারা বের হয়নি। 92% মানুষ কোনো ভালনারেবল অ্যাডাল্ট বা যারা বয়স্ক মানুষ অথবা রোগগ্রস্ত কোনো মানুষের কাছাকাছি আসেন নাই। আর 44% মানুষ ঘর থেকে কাজ করেছেন, যারা কাজে আছেন। এখানে একটা জিনিস প্রচলিত হয়েছে, যাদের অনেকেরই কাজ থেকে বলা হয়েছে যে তোমরা বাড়ি চলে যাও, কাজ করতে হবে না। এবং সরকার কিন্তু তাদেরকে ভাতা দিচ্ছেন, প্রায় 6 মিলিয়ন মানুষকে ভাতা দিচ্ছেন। 80% বেতনে 80% সরকার তাদেরকে কোষাগার থেকে, সরকারের যে রাজস্ব রয়েছে সেখান থেকে ব্যয় করছেন। তো যারা কর্মক্ষেত্রে যাচ্ছেন তার মধ্যে 44% মানুষ কর্মক্ষেত্র থেকে দূরে রয়েছেন। সেটা হচ্ছে আমাদের ইউকের এক্সপিরিয়েন্স। তো সেই অনুযায়ী যদি আমরা বাংলাদেশের সাথে কম্পেয়ার করি, আজকে আমরা ইত্তেফাকের ছবি যদি দেখি প্রথম পৃষ্ঠায়, তাহলে দেখবো যে লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। সুতরাং লকডাউন কিন্তু ওইভাবে পালন করা সম্ভব হচ্ছে না। আমি স্লাইডটার নাম দিয়েছি লকডাউন বাংলাদেশ স্টাইল, বিডি স্টাইল। তো বাংলাদেশ স্টাইলে যেহেতু হচ্ছে না, তাহলে আমাদের কি করা উচিত বা কি আমরা ভূমিকা নিতে পারি। তো সেখানে আমি কয়েকটা জিনিস বলেছি যেগুলো আসলে খুব একটা ব্যয়বহুল না, এবং আমাদের মানুষদের অর্থনৈতিক কারণে যেহেতু বাইরে যেতেই হচ্ছে, সেখানে আমরা ফেস মাস্ক যদি নাও ব্যবহার করতে পারি, যেগুলো মেডিকেল গ্রেডের ফেস মাস্ক, যেগুলো হাসপাতালে মানুষ ব্যবহার করে থাকে, সেগুলো যদি পাওয়া নাও যায়, তারপরে যদি ফেস কাভারিং করা হয়, তাহলে কিন্তু মুখ থেকে কথা বলার সময় যে ড্রপলেট বের হয় বা যে ভাইরাস বের হওয়ার যে একটা প্রবণতা থাকে, সেটা কিন্তু বন্ধ হবে। এবং যদি এটাকে ম্যান্ডেটরি করা হয়, তাহলে কিন্তু এই রোগের ট্রান্সমিশনের চান্সটা কমে যায়। আর হাত ধোয়ার ব্যাপার তো রয়েছে, হ্যান্ড ওয়াশিং তো করতে হবে প্রত্যেক জায়গায় জায়গায়। যদি ফ্যাসিলিটি বাড়ানো যায়, আপনি জানেন বাংলাদেশের যে হাইজিনের অবস্থা, যে পাবলিক টয়লেটস অথবা পাবলিক প্লেস গুলোতে, শপিং সেন্টার হতে পারে বা অন্যান্য সেন্টার গুলোতে, সেখানে যদি হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা এবং পানির ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু এর ট্রান্সমিশনটা অনেকখানি কমানো সম্ভব। আরেকটা জিনিস আমি বলবো, যারা বয়স্ক মানুষ রয়েছে বাংলাদেশে, যাদের বয়স 70-এর উপরে, বলবো তাদের কাছে যদি, আমরা তো জানি না কার ভিতরে রোগটা রয়েছে কার ভিতরে নাই, যেহেতু টেস্টিং হচ্ছে না, টেস্ট ফ্যাসিলিটি কম, সেহেতু তাদেরকে যদি এড়ানো যায়, তাহলে কিন্তু এর প্রাদুর্ভাব কমবে। এবং যাদের অন্যান্য রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস অথবা হার্ট ডিজিজ অথবা কিডনি ডিজিজ অথবা অন্যান্য রেসপিরেটরি ডিজিজ যেমন সিওপিডি অথবা অ্যাজমা, তাদের সঙ্গে যদি এড়ানো যায়, সঙ্গে এড়ানো এই জন্য যেহেতু অন্য মানুষ থেকে সেটা ট্রান্সমিশন হওয়ার চান্স থাকে।
আর আমি আরেকটা কথা বলেছি, যারা বাসায় ফিরবেন বাইরে থেকে তারা যদি শাওয়ার নিয়ে নেন তাহলে কিন্তু বাড়ির অন্যান্য মানুষের মধ্যে সেটা ছড়ানোর সম্ভাবনাটা কমে যায়। আর একটা জিনিস, পিপি এর কথা মনে হয় বাংলাদেশেও সবাই জানেন, পিপি হেলথ ওয়ার্কার যারা রয়েছেন, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেটা তাদেরকে দিতে হবে এই জন্য যে তারা যাদেরকে চিকিৎসা দিবেন যদি না দেওয়া হয় তাহলে তারা ভেক্টর হিসেবে অন্যান্য মানুষের মধ্যে এটা ছড়াতে পারে। সেটা সরকারের কিন্তু এদিকে মনোযোগ দেওয়া এই জন্যই উচিত যে অন্যান্য জনসাধারণকে বাঁচানোর জন্যই কিন্তু পিপিএ ফ্যাসিলিটিটা দেওয়া উচিত। আর পাবলিক গ্যাদারিংস যেগুলো প্ল্যান করা হয়েছিল সারা বছর জুড়ে, যেগুলো হয় বাংলাদেশে, তো অনুষ্ঠান পার্বণ এগুলো লেগেই থাকে, অথবা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানও হয়ে থাকে, ঈদ আসছে সামনে, এবং নানান সময়ে বিভিন্ন ধরনের বড় বড় প্রোগ্রাম হয়ে থাকে, সেগুলো পাবলিক গ্যাদারিং গুলো কিন্তু বন্ধ করতে হবে, কারণ এর মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। আর যদি দেখা যায় যে টেস্টিং ফ্যাসিলিটি বাড়ানো গেছে এবং এর মাধ্যমে যদি পজিটিভ টেস্টের সংখ্যা বাড়তে থাকে তাহলে কিন্তু আরো স্ট্রিক্ট লকডাউনের ব্যবস্থা করতে হবে, এছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে লকডাউনের মাধ্যমে যেটা হয়, আর ভ্যালু বা রিপ্রোডাকশন ভ্যালু যেটা, সেটা কমে আসে, অর্থাৎ একজন থেকে আরেকজনের ভিতরে সেটা ছড়ানোর প্রবণতা কমে। এই প্রিভেন্টিভ মেজার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জন্য যে, কারণ ভাইরাসটা যদি একজনের আক্রমণ করে সেটা যদি স্পন্টেনিয়াস রিকভারি না হয় তাহলে এমন কোনো ঔষধ নাই যেটা দিয়ে তাকে কিওর করা যেতে পারে। আর কে কিভাবে এটার প্রতিক্রিয়া দেখাবে, অর্থাৎ তার অবস্থা আরো খারাপ হবে কিনা এবং তাকে আইসিইউতে যেতে হবে কিনা, সেটার প্রেডিক্টিভ ভ্যালু এখনো কিন্তু ওইভাবে জানা যায়নি যে কার অবস্থা কেমন হবে, অর্থাৎ আমরা সঠিক করে বলতে পারি। তবে দেখা যাচ্ছে যাদের আন্ডারলাইং কন্ডিশন আছে বা অন্য রোগ রয়েছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যারা কিমোথেরাপি নিচ্ছেন অথবা নানান কারণে ইমিউনোসাপ্রেসড, তাদের যে আইসিইউতে যাওয়া বা তাদের আউটকামটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন জায়গায় লকডাউনের যে প্রভাবটা দেখলাম, আমরা জানি যে এই ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি। আমরা সবাই জানি যে কোনো অব্যর্থ ওষুধ আবিষ্কৃত হয়নি। আমরা কিছু কিছু ওষুধের খুব সামান্য কিছু বেনিফিট পাচ্ছি। যে যে কথাটা আপনার মাঝ থেকে খুব ইম্পর্টেন্ট ভাবে বেরিয়ে এসেছে, যেটা আপনি বলেছেন যে লকডাউন বাংলাদেশ স্টাইল, এবং আমার কাছে যে কথাটা খুব ভালো লেগেছে, কারণ আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করতে হবে, আমাদের একটা জুৎসই একটা ব্যবস্থা করতে হবে। এবং যেটা বলেছেন যে এখনকার পরিস্থিতি যেটা সবচেয়ে দরকার, প্রত্যেককে ফেস মাস্ক ব্যবহার করা উচিত এবং সব জায়গায় ব্যবহার করা উচিত, এবং যথেষ্ট টেস্ট এবং আমাদের তথ্যপত্র আছে যে এটার মাধ্যমে 60% বেশি ইনফেকশন প্রিভেনশন করা সম্ভব। আরো একটা কথা যেটা আপনি বলেছেন যে বড় যে কোনো গ্যাদারিং এই সারা বছরের জন্য বন্ধ করে দেওয়া, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আরো একটা কথা যেটা বলেছেন যে ব্যক্তিগত পার্সোনাল রেসপন্সিবিলিটিতে যে সমস্ত আদার মেজার গুলো আমরা নিতে পারি সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য, যেটা বাংলাদেশে করা খুবই ডিফিকাল্ট, কিন্তু হাত না ধুয়ে মুখ বা নাকে হাত না দেওয়া, সেটা একটা ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন। আমার মনে হয় ব্যক্তিগত পর্যায়ে এটা আমরা যে কেউ করতে পারি, এবং আমার মনে হয় যে রাষ্ট্রের ভূমিকার চাইতেও প্রত্যেকের ব্যক্তিগত ভূমিকা এখানে বড় একটা কাজ করতে পারে। এটা আপনি খুব সুন্দর করে বেশ কয়েকটা পয়েন্ট যেটা বলেছেন, আমি মনে করি যে এটা আমাদের লকডাউন বাংলাদেশ স্টাইলের জন্য খুব ভালো কাজ করবে। এটা করোনা ভাইরাস আসার ফলশ্রুতিতেই কিন্তু অনেকটা স্পটলাইট পড়েছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা বা সার্বিক যে হাইজিন, যে বাংলাদেশে যে সার্বিকভাবে স্বাস্থ্য সহায়ক যে পরিবেশ আমাদের থাকা উচিত। যেমন আপনি যদি যে সমস্ত পাবলিক ফ্যাসিলিটিস গুলো বাংলাদেশে আছে, টয়লেট ফ্যাসিলিটিস বলুন অথবা ইউনিভার্সিটি অথবা জিম অথবা যে কোনো জায়গায় বা বেশিরভাগ শপিং মল গুলোতে বা বিভিন্ন জায়গায় মানুষ যে বাজার করতে যান, এইসব জায়গাগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে, বা খাবারের দোকানের কথাই ধরা যাক, রেস্টুরেন্ট গুলোতে অথবা যে কোনো জায়গায় মানুষজন যেখানে যাচ্ছে পাবলিক প্লেসেস, সেখানে কিন্তু আপনি যদি এমনিতেই আমাদের দেশে নাজুক পরিস্থিতি এই হাইজিনের অবস্থা, তো সেই ক্ষেত্রে কিন্তু এটাকে যদি একটু বুস্ট আপ করা যায় এই করোনা ভাইরাসের সুবাদে, তাহলে কিন্তু এটা ওভারঅল মানুষের হেলথ, যেমন ধরেন অহরহ মানুষের যে ডায়রিয়া হচ্ছে, অহরহ মানুষের এটা সেটা রোগ হচ্ছে, ছোঁয়াচে রোগ যেগুলো কন্টিজিয়াস ডিজিজ যেগুলো, সেগুলো কিন্তু কমে আসবে। তো সেই পয়েন্টটা আমি এই জন্য বাংলাদেশ স্টাইল বললাম যে আমাদের সীমিত যে আয় বা সীমিত যে সুযোগ সুবিধা আছে সেটাকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে কাজে লাগাতে পারি, বাংলাদেশে সাবানের এফোর্ড করতে পারে না এমন মানুষ খুব কমই আছে,
এবং সরকারও কিন্তু চাইলে পাড়া মহল্লায় অথবা বিভিন্ন জায়গায় এটা সামাজিক আন্দোলন হিসাবে এটাকে উদ্বুদ্ধ করতে পারে যে আমরা সবাই হাত ধোয়ার একটা অভ্যাস করব। তো আমি এই জন্য এখানে স্যানিটাইজারের কথা বললাম না ইচ্ছা করে, যে স্যানিটাইজার আসলে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও অনেক হয়তো দাম হবে, আর টিস্যু ব্যবহার করার জন্য কিন্তু এটা সবার পক্ষে এফোর্ড করাও সম্ভব হবে না। তো এই সমস্ত জিনিস, বা আমি যদি এখানে আরো উন্নত মানের মাস্কের কথা বলি, সেটা এফোর্ডেবিলিটি এবং পাওয়াটাও কিন্তু দুষ্কর হবে। সুতরাং আমাদের যুগোপযোগী একটা প্রযুক্তির ব্যবস্থা করতে হবে। হ্যান্ড ওয়াশিং খুবই পসিবল, এবং আমরা ইচ্ছা করে মানুষ, যারা বৃদ্ধ মানুষ থাকবে তাদের কাছাকাছি যাব না। রোগগ্রস্ত মানুষ, অনেকে রোগী দেখার জন্য হসপিটালে ভিড় করেন, আমি তাদেরকে অনুরোধ করব দয়া করে ভিড় করবেন না, কারণ আপনার মাধ্যমে যাকে দেখতে যাবেন তার মৃত্যু হতে পারে। সুতরাং সেটা না করাই ভালো। এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আলাপ করবো আপনার সাথে, সেটা হলো যে আমরা যে সমস্ত পরীক্ষা করছি এই 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 ভাইরাসের জন্য, সেই পরীক্ষাগুলো করা এবং সেই পরীক্ষাগুলোকে একটা সুনির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে সেটা নিয়ে গবেষণা করা বা ট্র্যাক করা, এবং যেটাকে আমরা বলি কন্ট্যাক্ট ট্রেসিং করা, যেটা খুব দরকারি যখন আমরা লকডাউন থেকে বাইরে বেরিয়ে যাব। তো এই স্ট্র্যাটেজি সম্পর্কে আপনি যদি আমাদেরকে কিছু বলেন। আমাদের এখানে একটা কথা ব্রিটেনে এখন প্রচলিত হচ্ছে, সেটা হচ্ছে টেস্ট, ট্র্যাক এন্ড ট্রেস। এই তিনটা শব্দ বলে। প্রথম তো টেস্টিং এর ব্যাপারটা আমি অনেকক্ষণ বললাম, টেস্টিং করা তো খুবই দরকার। সেটা অ্যাভেইলেবিলিটির পর্যাপ্ত পরিমাণে যদি না পাওয়া যায় তাহলে তো হয়তো টেস্ট করা যাবে না। কিন্তু টেস্ট করার পরেও যে দুটো শব্দ আছে, যে আমরা যদি টেস্ট করার পরে কাউকে যদি আমরা পজিটিভ মনে করি তাহলে কি দায়িত্ব এসে দাঁড়ায়। দায়িত্বটা হচ্ছে তার যে কন্ট্যাক্টস গুলো রয়েছে, অর্থাৎ এই যে মানুষের টেস্ট পজিটিভ আসলো তার কাছ থেকে হিস্ট্রি নিয়ে যে তার সাথে যারা যারা কন্ট্যাক্টস হয়েছে তাদেরকে এই সংবাদটা দেয়া যে তাদেরও এই অসুস্থতা হওয়ার সম্ভাবনা আছে, এবং তাদেরকে কিন্তু সতর্ক করা। এই জিনিসটা কিন্তু বাংলাদেশে ম্যানুয়ালি করা সম্ভব, এই জন্য যে মানুষের কাছে হিস্ট্রি নিয়ে করা যেতে পারে। আর যদি ম্যানুয়ালি করা না যেতে পারে, আপনারা জানেন মনে হয় এখানে অ্যাপল এবং গুগল দুটো কোম্পানি কিন্তু এক ধরনের অ্যাপস তৈরি করেছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে কন্টাক্ট ট্রেসিং অ্যাপ হয়তোবা ওইভাবে কার্যকরী নাও হতে পারে, এই জন্য যে জনসংখ্যার প্রায় 50% মানুষের এই অ্যাপ ব্যবহার করতে হবে। ব্রিটেনে এই অ্যাপের ব্যবহার ট্রায়াল হয়েছে, এবং ব্রিটেনে নিজেই তারা অ্যাপল অথবা গুগলের অ্যাপ তৈরি করছে না, সরকার নিজেই, NHS নিজেই একটি অ্যাপ তৈরি করেছে এবং এর মাধ্যমে এখানে ট্রায়াল হচ্ছে। তো আমার মনে হয় যদিও অ্যাপ রয়েছে, কিন্তু অ্যাপের বিকল্প হিসাবে বাংলাদেশের যুগসই যে প্রযুক্তি, আমি বলবো টেলিফোন, মোবাইল ফোন, বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানিগুলো কিন্তু সেটা করতে পারেন। কিভাবে করতে পারেন? যদি পজিটিভ রেজাল্ট আসে, আমরা জানি যে প্রত্যেকটা মোবাইল ফোনের যারা গ্রাহক, তাদের যে কল ফ্যাসিলিটি, তাদের যে ফ্যাসিলিটিস রয়েছে, যে SMS ফ্যাসিলিটিস, এই SMS ফ্যাসিলিটিস এর মাধ্যমে যদি এমনটি করা হয়, যদি মোবাইল ফোন কোম্পানিগুলো যদি সহযোগিতা করেন, যে তাদের যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি লিস্ট থাকে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মানে ওই যে ভদ্র যিনি ইন্ডেক্স কেস বলি আমরা যাদেরকে, যার পজিটিভ এসছে, সেই ইন্ডেক্স কেস থেকে যদি ধরে নেওয়া হয় যে তার 10 জন বা 15 জন বা 20 জন মানুষের সাথে তার কন্ট্যাক্ট ছিল, তাদেরকে যদি SMS দিয়ে সতর্ক করা যায় যেন তারা আইসোলেশনে যান, এটা যদি সম্ভব হয়, এটা আমি বলছি টেকনোলজিক্যালি লিটল বিট একটুখানি চ্যালেঞ্জিং, কিন্তু সম্ভব এটা। একটা কথা জানাতে চাই যে আমি দুদিন আগে ইয়েল ইউনিভার্সিটির একজন অর্থনীতিবিদ, যিনি পপুলেশন ইকোনমিক্স এর উপরে কাজ করেন, ডক্টর মুশফিক মুবারক, ওনার সাথে কথা বলেছিলাম একটা ইন্টারভিউতে, এবং এই জিনিসটি কিন্তু বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশের যে পার্টটা আছে, সেখানে A2I বলে একটা 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 সেল আছে। তো তারা বাংলাদেশের দুটো ফোন কোম্পানি, গ্রামীণ এবং রবির সাথে পার্টনারশিপ করেছে। এবং মজার ব্যাপার যে বাংলাদেশে জানেন 68,000 গ্রাম আছে, এবং বিভিন্ন থানা পর্যায়ে তাদের ট্রেসার আছে, এবং তারা সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করছে। এবং সেই ইনফরমেশনটা কয়েকটা কারণে কালেক্ট করছে। একটা কালেক্ট করছে যে ওই জায়গাতে বাইরে থেকে কোনো অধিবাসী বা ইমিগ্রেন্ট বা কোনো ওয়ার্কার বাংলাদেশে এসেছে কিনা, যেমন ইটালি বা অন্য কোনো জায়গা থেকে, সেখানে নতুন কোনো ইনফেকশন হচ্ছে কিনা বা উপসর্গ বাড়ছে কিনা, সেই ইনফরমেশনটা কালেক্ট করা হচ্ছে। একটা হলো ফুড চেইন,
ফুড সাপ্লাই চেইন, ওটাও তারা ইনফরমেশন নিচ্ছে। এই ইনফরমেশন গুলো চলে আসছে আমেরিকার 3টা ইউনিভার্সিটিতে, তারা কাজ করছে ইয়েল ইউনিভার্সিটি, হার্ভার্ডে এবং স্ট্যানফোর্ডে, এবং বাংলাদেশি অরিজিন অর্থনীতিবিদরা এটা করছেন। এবং আমাকে দেখালেন তারা আমার ইন্টারভিউতে একটা বাংলাদেশের ম্যাপে, তারা ম্যাপে এই জিনিসগুলো ঢুকাচ্ছেন এবং এই ইনফরমেশন গুলো চলে যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সো আপনি যে কথাটা বললেন, হয়তো পার্সোনাল লেভেলে অ্যাপ ইউজ না করা গেলেও সরকারি পর্যায়ে তারা যেটা বাংলাদেশে ব্র্যাকের সাহায্যে গ্রামীণ ফোন এবং রবি, এই দুটো বড় প্রোভাইডারের মাধ্যমে তারা এই পর্যায়ে কিন্তু কিছু কাজ শুরু করেছে। জাস্ট আপনাকে জানানো। হ্যাঁ, খুবই ভালো উদ্যোগ। সেটা হচ্ছে সরকার উদ্যোগী হয়ে যে ডেটা কালেকশন করছেন সেটা অবশ্যই কাজে লাগবে প্ল্যানিং এর ক্ষেত্রে। এবং পার্টিকুলারলি যদি ইন্ডেক্স কেস যারা হচ্ছেন, মানে সরকার তো একটা জায়গায় সেন্ট্রালি বা কোনো একটা ল্যাবরেটরিতে টেস্ট করছেন, এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের কিন্তু মোবাইল ফোন আছে। এখন দেখা গেল একজন ইন্ডেক্স কেস যার আসলে রোগটা হয়েছে, তাকে কিন্তু ইজিলি ফোন করে জিজ্ঞেস করা যেতে পারে, আপনি বলুন যে আপনি কারা আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বা কাদের সাথে গত 1 সপ্তাহে বা 2 সপ্তাহে আপনি উঠা বসা করেছেন। তার হয়তো বা 70 to 80% লোকই হবে হয়তো বা পরিচিত মানুষ, হয়তো 20-30 ভাগ মানুষ হয়তো বা তিনি চিনবেন না, এটার জন্যই হয়তো বা অ্যাপের দরকার ছিল। কিন্তু তারপরেও যদি আমরা 70 ভাগ লোককেও যদি সচেতন করতে পারি যে এই যে ইন্ডেক্স কেস যার আসলে পজিটিভ এসছে, তার সান্নিধ্যে আপনি ছিলেন গতকালকে বা গত পরশুদিন, সুতরাং আপনি আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আইসোলেশনে যান, এই সংবাদটা যদি আমরা SMS এর মাধ্যমে দিতে পারি, তাহলে কিন্তু অনেকখানি, অন্তত 70% কিন্তু আমরা এগিয়ে গেলাম, তাই না? তো এইটা কিন্তু সম্ভব, এবং এটা করতে হলে বাংলাদেশের নীতি নির্ধারক মহলে যারা A2I এর কথা বললেন, যেটা আমার দৃঢ় বিশ্বাস যে ওনারা হয়তো এটা জানেন যে অ্যাপের ব্যবহার হচ্ছে, কিন্তু আমরা গুগল আর অ্যাপলের জন্য বসে না থেকে যদি নিজেরাই একটা যুগোপযোগী কিছু তৈরি করে ফেলতে পারে, এটা কিন্তু তৈরি করার কিছু নাই, এটা একটা উদ্যোগের ব্যাপার। এটা আসলে তৈরি অলরেডি করা আছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল আছে, আমাদের খালি এই কাজটা করতে হবে। কারণ ওই কন্ট্যাক্টস গুলোকে যদি আপনি আইসোলেশনে না দেন, তাহলে তারা আরো 10 জন মানুষের কাছে এটা পৌঁছাবে, এবং এটাতে আর ভ্যালু, যেটা রিপ্রোডাকশন ভ্যালু, এটা অনেক বেড়ে যাবে, এবং এটা বেড়ে গেলে বাংলাদেশের জন্য এটা আরো বড় আকারে মহামারী রূপ নিতে পারে। আমার মনে হয় এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে ইউরোপের দেশ জার্মানি কিন্তু খুব ভালো আউটকাম হয়েছে ওনাদের, কারণ ওদের মর্টালিটি রেট, মৃত্যু হার অনেক কম, এবং এই টেস্টিং ফ্যাসিলিটি থাকার ফলে কিন্তু ওনারা এই সুফলটা পেয়েছেন। এবং অ্যাপস এর যে সতর্ক করা ট্র্যাক এন্ড ট্রেস, যেটা এই ট্র্যাক এন্ড ট্রেস কিন্তু সাউথ কোরিয়াতে খুব উপকারে এসেছে, এবং সাউথ কোরিয়াতে কিন্তু মৃত্যু হার অনেক কম। তো সাউথ কোরিয়া এবং সিঙ্গাপুর এবং তাইওয়ান, এই সমস্ত দেশগুলো, আশ্চর্য ব্যাপার হচ্ছে ইউরোপ আমেরিকা কিন্তু এখন এশিয়ার দিকে তাকিয়ে আছে, এশিয়া থেকে শিখছে। সো এটা একটা ইন্টারেস্টিং অবজারভেশন আমার কাছে মনে হয়, যে সারা পৃথিবীতে 5G টেকনোলজি কিন্তু সাউথ কোরিয়া শুরু করেছে আজকে থেকে 1.5-2 বছর আগে, ব্রিটেনে শুরু হলো মাত্র 6 মাস আগে। তো টেকনোলজিক্যাল দিক থেকে, ইনোভেশনের দিক থেকে কিন্তু আমাদের এশিয়ান অনেক দেশই ইউরোপের চেয়েও এগিয়ে আছে। তো আমার এই কথাটা এখানে বলতে ইচ্ছা হলো, কারণ আমরা সবসময় এশিয়ান দেশগুলোকে মনে করি পিছনে, আসলে আমাদের এশিয়ান দেশগুলো থেকে অনেক কিছু শেখার আছে। এবং চায়না এবং চায়নার আশেপাশের দেশগুলো কিন্তু ওই মহামারী ট্যাকল করার ক্ষেত্রে অনেক অগ্রসর, আমি এটা বলবো। খুব ইম্পর্টেন্ট কথা আসলে বলেছেন, এবং আমার মনে হয় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভাইস আপনি দিয়েছেন। যেটা আপনি বললেন টেস্ট, ট্র্যাক এন্ড ট্রেস, আমি সাউথ আফ্রিকাতে কিছুদিন কাজ করেছি, এবং ওই সময় তারা এইচআইভির জন্য একটা এরকম ট্র্যাক এন্ড ট্রেস শুরু করে আর কি, এবং তাদের একটা গুড ওয়ার্কফোর্স সে সময় তারা তৈরি করে, এবং যেটা এখনো কাজ করছে। এবং আপনি যদি সাউথ আফ্রিকার দিকে তাকান, দেখবেন যে তাদের সে আগের ট্র্যাক এন্ড ট্রেস যে ভলেন্টিয়ার ছিল সেগুলোকে অ্যাক্টিভেট করেছে, এবং সাউথ আফ্রিকাতে কিন্তু তারা কিন্তু কোভিড ইনফেকশনটা কন্ট্রোলে রাখতে পারছে বিকজ অফ দ্যাট। আমার মনে হয় যে আপনি যে কথাটা বলেছেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, যেটা আমাদের বাংলাদেশে আছে, কারণ বাংলাদেশে আপনি যেটা পাবলিক প্রাইভেট যে কোম্পানির কোলাবোরেশনের কথা বললেন, বাংলাদেশে এনজিও খুবই স্ট্রং, এবং বাংলাদেশে অনুকরণীয় এনজিও কোম্পানি রয়েছে, ব্র্যাক আছে, আরো অনেক কিছু আছে। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী, যিনি আসলে আমি তার উপর ভরসা রাখি
এবং বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অ্যাডভাইস উনি দিচ্ছেন, এবং আমি যা জানছি এই জিনিসটি যদি ইমপ্লিমেন্ট করা যায়, ট্র্যাক অ্যান্ড ট্রেস, যার একটা পূর্ব শর্ত হলো টেস্ট ফ্যাসিলিটি বাড়ানো এবং টেস্ট বাড়ানো, আমাদের মনে হয় সেটা আমাদের দেশের জন্য খুবই দরকারি হবে আর কি। এক্স্যাক্টলি, আপনি একেবারেই ঠিক বলেছেন। আসলে আমি যদিও লিখে এনেছিলাম কিন্তু সময়ের দিকে খেয়াল করে ওই দিকটা আলোচনায় যাচ্ছি না। আমাদের কিন্তু সরকারের উচিত যে অ্যাক্টিভেট করা। আমাদের দেশে প্রচুর প্রতিষ্ঠান আছে যারা আসলে এনজিও ধরেন অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, বাইরের এইডে চলে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে। তারা কিন্তু তাদেরকে যদি সরকারি কোলাবোরেশনে নিয়ে আসা যায়, আমরা প্রাইভেট সেক্টরকে সবসময় মনে করি শুধু মুনাফার জন্য কাজ করে, কিন্তু আপনি দেখবেন পাশ্চাত্য দেশগুলো এই প্রাইভেট সেক্টরকে কিভাবে দেশের যখন ন্যাশনাল ইমার্জেন্সি হয় এই প্রাইভেট সেক্টর কিন্তু ঝাঁপিয়ে পড়ে। আপনি যদি ব্রিটেনের একটা এক্সাম্পল আপনাকে বলি, যে এখানে ভেন্টিলেটর যখন শুরু হয় মহামারী, এখানে ভেন্টিলেটরের সংখ্যা ছিল 5,000 অনলি। যখন এই ব্রিটেন বলল যে আমাদের ভেন্টিলেটর বানাতে হবে আগামী 2 সপ্তাহের মধ্যে 20,000, তখন দেখা গেল এখানকার সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান, এখানে গাড়ির কোম্পানি, গাড়ি বানায় যে কোম্পানি, F1 যে ফর্মুলা রেসিং কার যেগুলো কোম্পানি যে আছে, ম্যাকলারেন, ওরা বলছে যে আমরা তোমাদেরকে ভেন্টিলেটর বানায় দেবো। 12,000 ভেন্টিলেটর তাদের বানায় দেওয়ার জন্য ওনারা 1 সপ্তাহের মধ্যে রাজি হলো। এই সমস্ত দেশে যেটা হয় যে ন্যাশনাল ইমার্জেন্সিতে তখন হয় কি যে যারা প্রাইভেট সেক্টর থাকে তাদেরকে কিন্তু তারা কিন্তু ইনোভেটর হিসেবে খুব অগ্রসর। তাদেরকে যদি সাপোর্ট দেওয়া হয়, আমাদের দেশে প্রচুর প্রাইভেট এন্টারপ্রেনিয়ার আছে, তাদেরকে যদি সাপোর্ট দেওয়া হয়, আমরা জানি গ্রামীণ সেক্টরে যে এখন কাজ হচ্ছে সেখানে যদি বলা হয় যে আপনারা ফেস কাভারিং বা ফেস মাস্ক বানিয়ে দিবেন, আমাদের সবার জন্য একটা দুটা বা 5টা করে দিব, আমরা রাস্তায় ফ্রি দিব, ইজ পারফেক্টলি ডুয়েবল। এমন না যে আমাদের এটা সম্ভব না, এটা করা সম্ভব। উদ্যোগী হতে হবে, উদ্যোগী হলে এটা সম্ভব। ইউনিভার্সিটি ল্যাব গুলোকেও অ্যাক্টিভেট করা যেতে পারে। তো আমার মনে হয় যদি টেস্ট ফ্যাসিলিটি বাড়ানো না যায় তাহলে আমরা সত্যিকার অবস্থাটা আসলে জানতে পারবো না, এবং সত্যিকার অবস্থাটা না জানলে আমরা অন্ধকারে থাকবো। আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এ পর্যায়ে আমি আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আপনি ইংল্যান্ডের মতন একটা বড় দেশে নীতি নির্ধারকের সাথে কাজ করেন, আপনি বাংলাদেশে হেলথ সেক্টরে কাজ করে এসেছেন এবং দেখেছেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় করোনার এই যে মহামারীটা আমাদের অনেক কিছুকে উন্মুক্ত করে দিয়েছে, বিশেষ করে জনস্বাস্থ্য ব্যবস্থা, জনস্বাস্থ্য শিক্ষা, জনস্বাস্থ্য অধিদপ্তর বা যে সমস্ত ফ্যাসিলিটিগুলো রয়েছে, আমরা তাদের যে ল্যাকিংটা খুব প্রকট। তো বাংলাদেশের আঙ্গিকে আপনার পরামর্শ কি? 4টা পয়েন্ট লিখে এনেছে এই জন্য আলোচনার সুবিধার জন্য। আসলে আপনি দেখেন এখানে প্রথম দুটো পয়েন্ট আমি লিখেছি, একটা হচ্ছে কমিউনিটি কেয়ার, আরেকটা হচ্ছে হসপিটাল কেয়ার। তো বাংলাদেশে যখন আলোচনা করা হয় পাশ্চাত্য দেশ ব্রিটেনে কিন্তু প্রাইমারি কেয়ার, সেকেন্ডারি কেয়ার, টারশিয়ারি কেয়ার এই টার্মগুলো আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। কেন? কারণ দেখা গেছে যে প্রাইমারি কেয়ারে আমরা শুধু মনে করতাম যে এইটা কমিউনিটিতে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানরা কাজ করবেন, কিন্তু এখন আধুনিক যে কনসেপ্ট সেটা হচ্ছে যে যারা হাসপাতালে কাজ করেন, যেমন ধরেন কথার কথা একজন রেসপিরেটরি ফিজিশিয়ান অথবা একজন যিনি কাজ করেন রিমাটোলজিস্ট হিসাবে, যিনি কাজ করেন, তিনি কিন্তু ক্লিনিক করছেন কমিউনিটিতে, কমিউনিটি ক্লিনিকে তিনি যাচ্ছেন এবং সেখানে রোগী দেখছেন। তো কনসেপ্ট যেটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ছিল সেটা বাদ দিয়ে এখন আসছে যে কমিউনিটি কেয়ার। বাংলাদেশে আপনি জানবেন হয়তো এই টার্মের আগের টার্মে বা 2 টার্ম আগে বাংলাদেশের সরকার একসময় কমিউনিটি ক্লিনিক চালু করেছিল, সেগুলো এখন আর চালু নাই। কিন্তু এই কমিউনিটি কেয়ার কনসেপ্টটাকে ফেরত আনতে হবে, এই জন্য যে কমিউনিটিতে যদি আপনি নেটওয়ার্ক করতে পারেন, কমিউনিটিতে যদি প্রত্যেকটা একটা ইউনিভার্সাল হেলথ কভারেজ যদি আনা যায়, যে প্রত্যেকটা মানুষের একটা স্বাস্থ্য সেক্টর, যেমন বাংলাদেশে আইডি কার্ড করা হয়েছে, আইডি কার্ডের মতো করে যদি প্রত্যেকটা মানুষকে রেজিস্ট্রেশন করা যেতে পারে, আইডি কার্ডের নাম্বারেই করলো, এবং প্রত্যেকেই যদি ধরেন কথার কথা যাদের বয়স 40-এর উপরে তাদেরকে কিছু টেস্ট করা হলো, ব্লাড প্রেশার বা ব্লাড সুগার ইত্যাদি টেস্ট করে তাদেরকে একটা হেলথ চেকের মতো দেওয়া হয়, তাহলে কিন্তু প্রিভেন্টিভ মেডিসিনে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে গেছিল। বাচ্চাদের ক্ষেত্রে যেমন চাইল্ডহুড ইমিউনাইজেশন, যেটা বাচ্চাদের ইমিউনাইজেশনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। কিন্তু যেটা হয়েছে যে অন্যান্য ক্ষেত্রগুলোতে, যেমন এখন যে লাইফ এক্সপেক্টেন্সি বা অন্যান্য সূচক যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকখানি
স্থবির হয়ে গেছে বা ওগুলো খুব একটা আগাচ্ছে না এই জন্য যে এখানে প্রাইমারি কেয়ার ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় নাই। আসলে তৈরি হয় না ইন এ সেন্স যে আমাদের জনসংখ্যার অনুপাতে তাদের তাদের কাঠামোগত তাদেরকে কোথায় যেতে হবে, যে ফার্স্ট রেসপন্সটা কি হবে, মানে ফার্স্ট কন্ট্যাক্ট ফিজিশিয়ান যে সিস্টেমটা, সেটা আমাদের দেশে তৈরি হয়নি। তো সেটা খুব, আমি যখন দেশে যাই মানে প্রথমে নামার পর যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে লাগে সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু সবাই প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে যাচ্ছেন একদম হসপিটাল মুখী, হসপিটালে গিয়ে চিকিৎসা নেবেন। হসপিটাল তো অবশ্যই দরকার, এবং হচ্ছে কি হসপিটালে যেহেতু আমরা ভারগ্রস্ত, মানে হসপিটালকে অনেক মানুষ দিয়ে বলবো সেটাকে বার্ডেন করে ফেলছি, সেখানে কিন্তু হসপিটালে যে কেয়ারটা, যেমন ইমার্জেন্সি কেয়ার বলেন, সেখানে স্ট্রোক, হার্ট অ্যাটাক, অ্যাক্সিডেন্ট এগুলো যাবে, বা প্রসিডিওর যেগুলো অথবা ইনপেশেন্ট যেগুলো, সেই জিনিসগুলোকে সেই যেগুলোতে কিন্তু আমাদের ডাক্তাররা সময় দিতে পারছেন না। যেহেতু আপনি যে ঢাকা মেডিকেল কলেজের দিকে তাকান, আপনি আউটডোর বহির্বিভাগে যদি যান, আপনি দেখবেন সেখানে 5,000 থেকে 7,000 মানুষ চলাচল করছে, টিকিট নিয়ে লাইন দিয়ে দাঁড়াচ্ছে চিকিৎসা নেবার জন্য। এর 90% 95% আপনি বলতে পারেন তাদের কিন্তু দরকার হচ্ছে প্রাইমারি কেয়ার বা কমিউনিটি কেয়ার। তাদের আসলে সেই টার্সিয়ারি বা সেকেন্ডারি লেভেলে হসপিটাল কেয়ারের কোনো প্রয়োজন নাই। সুতরাং এই যে ফিল্টার করা, এই ফিল্টারটা হচ্ছে না। আমার প্রথম দুটো পয়েন্ট আমি সংক্ষেপে এইটুকুই বলবো, আর বাকি যে দুটো পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশে অনেক এগিয়ে গেছে, ঈর্ষণীয় ভাবে অনেক ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে, বিশেষ করে ফিনটেক যেগুলো, ফাইন্যান্সিয়াল টেকনোলজি যেগুলো, সেগুলো তো অনেক এগিয়েছে। কিন্তু হেলথ সেক্টরে আমাদের এখন পর্যন্ত কিন্তু ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম, যেটাকে আপনারা হয়তো জানবেন আমেরিকাতে, ব্রিটেনে আছে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম আছে, সেরকম কিন্তু কোনো রেকর্ড কিপিং সিস্টেম নাই। যদিও থাকে সেটা হচ্ছে কিছু কিছু প্রিমিয়ার ইনস্টিটিউট যেগুলো প্রাইভেট সেক্টরে কাজ করছে তাদের হয়তো রয়েছে, কিন্তু সেটা ইউনিভার্সালি সব জায়গায় নাই। সেটা হওয়া উচিত, রেফারেল সিস্টেমটা হওয়া উচিত। আরেকটা জিনিস হচ্ছে তার মাধ্যমে যে ডেটা কালেকশন হবে, সে ডেটা মাইনিং বলেন, বা এর মাধ্যমে সরকারের পলিসি মেকিং করা দরকার। এবং এর মাধ্যমে আরেকটা জিনিস হবে, ডেটা যদি ডিজিটাল যদি করা হয় তাহলে ট্রান্সপারেন্সি হবে। এখন দেখা যায় যে বাংলাদেশে অনেক রোগীরা ডাক্তারদের প্রতি হয়তো খুব একটা সন্তুষ্ট না, কিন্তু যদি দেখা যায় তাদের ডিজিটাল অ্যাক্সেস থাকে, কোন রোগীর যদি তার কি চিকিৎসা দেওয়া হলো, কি নিয়ে এসেছিলেন, কি ওষুধ দেওয়া হলো, তার যদি একটা অ্যাক্সেস রোগীদের দেওয়া হয়, তারা কিন্তু সেটা ইজিলি ভেরিফাই করতে পারবেন। এবং সেই রোগীটা কিন্তু ধরেন যদি ঢাকার, ধরেন কথা কথা চিটাগং এর রোগী যদি ঢাকায় আসেন, অথবা ঢাকার রোগী সিলেট যান, তো সেটা কিন্তু সেটা সে স্পেশালিস্ট বলেন আর জেনারেলিস্ট বলেন, যে কারো কাছে সেটা তিনি দেখাতে পারবেন, একটা সেকেন্ড ওপিনিয়নের সুযোগ থাকে। এবং এটা যদি কন্টেস্ট করা হয়, আমরা কিন্তু আমাদের ডাক্তার সাহেব এখন যেভাবে চলছে বা যেভাবে আমরা ব্যবস্থাপত্র দিচ্ছি, তার কিন্তু কোনো হদিস থাকে না। আর রোগীদের ক্ষেত্রে দেখা যায় একই ইনভেস্টিগেশন বারবার করানো হচ্ছে। তো সেইটার হাত থেকে বাঁচা যাবে যদি রেকর্ড কিপিংটা থাকে। আর আমাদের দেশে সেটা আরেকটা বড় সমস্যা হচ্ছে রেগুলেটরি রিফর্ম বা রেগুলেটরি হিসেবে যেগুলো রয়েছে, যেমন বিএমডিসি, অথবা আমাদের দেশে যে বিএমডিসি তো আসলে রেগুলেটরি ইন এ সেন্স যে তারা তো হচ্ছে যে রেজিস্ট্রেশন দেয়া এবং রেজিস্ট্রেশন নেয়া এবং তাদের কমপ্লেইন ম্যানেজমেন্ট ইত্যাদি দেখার কথা, কিন্তু এগুলো ওইভাবে আসলে গড়ে ওঠে নাই। শুধু ডাক্তারদের দোষ দিলে তো হবে না, তাদেরকে সাপোর্ট দেওয়ারও ওরকম কোনো ব্যবস্থাপনা নাই। আর আমাদের স্বাস্থ্য সেক্টরে যেসব জায়গায় সার্ভিস দিচ্ছে, যেমন বাইরের দেশগুলোতে দেখা যায় কি সেখানে কেয়ার কোয়ালিটি মেনটেন করার জন্য কতগুলো রেগুলেটর থাকে, তারা গিয়ে দেখে। যেমন এখানে রেস্টুরেন্টে খাবার ময়লা হলো কিনা বা বাসি খাবার আপনি দিচ্ছেন কিনা, ফুড হাইজিনের লোক এসে কিন্তু মাঝে মাঝেই ইন্সপেকশন করে। স্কুলগুলোতে কিন্তু অফস্টেট যায়, অফস্টেট গিয়ে দেখে এখানে মান নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাংলাদেশে কিন্তু স্কুল পরিদর্শন হয়, কিন্তু আমি কোনোদিন দেখি নাই হাসপাতালে অথবা প্রাইমারি কেয়ারে বা অন্য কোথাও বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ইন্সপেকশনের ব্যবস্থা আছে। তো এইগুলো যদি করা হয় তাহলে আস্থাটা ফিরে আসবে। আর আস্থা ফিরে না আসলে কিন্তু ওই যে মানুষ যতই আমরা চিকিৎসা দেই, ডাক্তারের প্রতি যদি আস্থা না থাকে রোগী ভালো হয় না। বলে না যে আসলে আস্থাটার উপর অনেকখানি ডিপেন্ড করে যে আসলে কতখানি রোগ ভালো হবে। তো ট্রান্সপারেন্সিটা খুব ইম্পর্টেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশনটা ইম্পর্টেন্ট। আর আমাদের দেশে কমিউনিটি কেয়ার বা প্রাইমারি, আমরা এখন কথার স্বার্থে প্রাইমারি কেয়ারই বলি, আর যেহেতু কমিউনিটি কেয়ার ওইভাবে আমাদের দেশে এখনো তৈরি হয় নাই, সুতরাং প্রাইমারি কেয়ারই বলা যেতে পারে, সেটাও তৈরি করা দরকার। তো আমি 4টা পয়েন্ট বলবো যে আমাদের দেশের নীতি নির্ধারণী মহলে যদি কেউ এটা দেখে থাকেন, তাহলে এখনই এই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া উচিত। কারণ এই
করোনা ভাইরাস উপলক্ষে কিন্তু আমরা জেনে গেছি যে আমাদের দেশের জিডিপির মাত্র 2.5% ব্যয় হচ্ছে, 2.5%। সেটা খুবই অপ্রতুল, যে কোনো দেশের তুলনায় সেটা অনেক কম, ইভেন আমাদের সার্কভুক্ত দেশগুলোর তুলনায় কিন্তু আমরা অনেক কম খরচ করছি। এই যে বাজেট অ্যালোকেশন সেটা বাড়াতে হবে এবং হেলথে রিফর্ম আনতে হবে। এই আলোচনা থেকে যে কথাটা বেরিয়ে এসেছে, আমরা মানে করোনা ভাইরাস আশা করি বাংলাদেশে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত বলে বলেছেন সেগুলো খুবই দরকারি কথা বলেছেন, এবং তার সাথে যেটা প্রকটভাবে ফুটে উঠেছে যে আমাদের জিডিপির খুব অল্প একটু অংশ স্বাস্থ্য খাতে ব্যবহার করা হয়, এবং এই মহামারী আমাদের শুধু বাংলাদেশে না সারা বিশ্বে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার নানা রকম অপ্রতুলতা, জনস্বাস্থ্য বিভাগের অপ্রতুলতার কথাকে স্মরণ করে দিয়েছে। তবে বাংলাদেশের স্বার্থে আপনি যে কথাটা বলেছেন আমার মনে হয় এটা ভাববার খুব দরকারি সময় এখন, যেটা আপনি কমিউনিটি কেয়ার বলেছেন। কারণ কমিউনিটি কেয়ার ইনফ্রাস্ট্রাকচার যদি হয়ে যায় তখনই কিন্তু সম্ভব যে যদি আরো একটা মহামারী আসে, যেটা এই যে আইডি কার্ডের কথা বললেন যে বাংলাদেশ তো সবার একটা আইডি কার্ড হয়ে গেছে, একটা লোকালয় যেমন খিলগা বা বাসাবো বা গুলশান, একটা লোকালয় ভিত্তিক একটা কমিউনিটি কেয়ার সেন্টার করা যায়, সেখানে তাদের স্পেসিফিক প্রাইমারি কেয়ার ডাক্তার রাখা যায় এবং সেখানে ফ্যাকাল্টি ডেভেলপ করা যায়, সেখান থেকে ডাটা কালেকশনও করা যায়। এবং এরকম মহামারী যদি হয় সেই ফ্যাসিলিটি গুলো কমিউনিটি কেয়ার সেন্টার গুলো টেস্টের ইনিশিয়াল দায়িত্ব নিতে পারে। এবং আপনি যে কথাটা বললেন যে ট্র্যাক করা, ট্রেস করা, সেই জিনিসগুলো কিন্তু এই কমিউনিটি কেয়ার মাধ্যমে করা যায়, এবং এটা খুব ভালো একটা অ্যাডভাইস করেছেন। এবং এটা ব্রিটেনের আঙ্গিকে হয়তো ব্রিটেনে করছে, কিন্তু বাংলাদেশের আঙ্গিকে এটা করা সম্ভব। এবং তারা কেমন করে এই যে ডাটাগুলো কালেক্ট করবে, কারণ আজকের দুনিয়ায় ডাটা হলো সবকিছু, এই ডিজিটাল ট্রান্সফরমেশন করতে হবে আমাদের আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা একটা একটা ইউনিভার্সাল ইএমআর সিস্টেম এবং রেফারেল সিস্টেম। তো আরেকটা কথা যেটা বলেছেন ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, এটা খুবই দরকার। ট্রান্সপারেন্সি না থাকলে আস্থা আসবে না, অ্যাকাউন্টেবিলিটি না থাকলে আমাদের মান বৃদ্ধি হবে না। আপনার সাথে আলোচনা করে অনেকগুলো ব্যাপার আমাদের খুব পরিষ্কার হয়ে গেল, এবং বাংলাদেশের আঙ্গিকে আপনার ইংল্যান্ডের যে এক্সপেরিয়েন্স সেটার আলোকে আপনি যা বললেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের সাথে যারা আছেন তারা শুনেছেন। সবার শেষে ডক্টর আব্দুল্লাহ জাকারিয়াকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আপনার সাথে আবার কথা বলবো ভিন্ন আঙ্গিকে ভিন্ন ব্যাপার নিয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও সময় দেওয়ার জন্য।